সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে ময়মনসিংহ জেলার প্রান্তিক কৃষকের কাছে। সুষ্ঠু পরিকল্পনা, দক্ষ হাতের ছোঁয়া আর কঠোর পরিশ্রম সকল প্রতিকূলতাকে ছাড়িয়ে যেতে পারে। ঠিক তেমনই একজন কৃষকের খোঁজে ঘুরতে ঘুরতে আমরা আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়। দীপ্ত টেলিভিশনের প্রতিদিনের আয়োজন দীপ্ত কৃষির আঙিনা আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দিনের বাকিটা অংশ আমরা সেই কৃষকের সাথে কাটাবো আর জেনে নেব তার কৃষি জীবনের সকল সফল কথা। চলুন তবে আজকের দিনটা তার সাথেই কাটাই। ভাই, এই পুকুরটা কি আপনার? হ্যাঁ, আমার। এটা কতটুকু জমির উপর? এটা তো 4 একর, 40 কাঠার মতো আর কি। আপনার কি একটাই পুকুর? না, এটা বড়, এছাড়াও আরো ছোট 6-7টা পুকুর আছে বিভিন্ন সাইজের। আচ্ছা, আপনি এই পুকুরে কি মাছ চাষ করেন? এটাতে বড় মাছ সংরক্ষণ করি আমরা, এই প্রজননের জন্য, উৎপাদনের জন্য আর কি, যেটা আপনার রেণুপনা উৎপাদন করি। এই মাছগুলো এটাতে আপনার পরিচর্যার জন্য আমরা রাখি। মা এবং পুষ মাছগুলা এতে বড় মাছগুলাকে সংরক্ষণ করে। আচ্ছা, আর অন্য পুকুরগুলোতে? অন্য পুকুরগুলোতে বিভিন্ন প্রজাতির মাছ, শিং, মাগুর, কই, এইগুলা বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ভাবে আমরা চাষাবাদের জন্য ওই ছোট পুকুরগুলা ব্যবহার করি বিক্রির জন্য। আচ্ছা, ওইগুলো বছরে কতবার আপনি মাছ ছাড়েন ওখানে? এটাতে বছরে মিনিমাম 2-3 বার আমরা বিক্রি করতে পারি। তাছাড়া ওইগুলাতেও আপনার শিং, মাগুর বা পাবদা, কুলশা এই জাতীয় মাছের ব্রুড সংরক্ষণ করি এবং ওইগুলা থেকেও আমরা পর্যায়ক্রমে ডিম উৎপাদন করি। কোন মাছটা চাষে আপনার সবচেয়ে বেশি? আপাতত আমরা বেশি লাভ যেগুলাতে আসতেছে বাজারজাত করে সেগুলো হচ্ছে আপনার পাবদা, গুলশা এবং শিং। কোন সময়টাতে মাছ পুকুরে ছাড়েন? আমরা এটা বর্ষার সময় কানেকশন করি, তারপরে এটা পরিচর্যা করে আপনার শীতকালে আমরা বিভিন্নভাবে বিভিন্ন পুকুরে এটা কালচারের জন্য, অতএব 3 মাস ব্যাপী আমাদের কালচারটা হয়। 3 মাস 4 মাসে আমরা বাজারজাত করি। তো এইভাবে আর কি মাছগুলো বাছাই করে শীতকালে আমরা বিভিন্ন পুকুরে দেই। এরপরে 3 মাস 4 মাস পর্যন্ত এগুলা পরিচর্যা হয় এবং পরে বাজারজাত করতে পারি। কোন মাসে পোনাটা ছাড়েন আপনি? এটা আমাদের বাংলা হচ্ছে আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসগুলোতে আমরা এই পোনাগুলা সংগ্রহ করি এবং সারা বছরই পর্যায়ক্রমে এগুলা চাষাবাদ হয় সংরক্ষণ করে বিভিন্নভাবে। তো আপনি এই মাছগুলোর পরিচর্যা কিভাবে করেন? ভালো ভালো কোম্পানির উন্নত মানের খাবার আছে, ওই ব্র্যান্ডের খাবারগুলো আমরা মাছে ইউজ করি এবং ভালো রেজাল্ট আসতেছে। আপনার যে রুই, কাতলা, মৃগেল এইগুলোর সাথে এই মাছের পরিচর্যা কি আলাদা? এগুলো তো আসলে দেশীয় মাছ, বিলুপ্তির পথে। সরকারের নতুন ব্যবস্থা এবং পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে আমাদেরকে নতুন করে ট্রেনিং করে এদের পরিবেশটা আমরা তৈরি করে নিচ্ছি পুকুরে, যেটা হতো নদীতে, খালে, বিলে। এটা আমরা পুকুরে একটা পরিবেশ ক্রিয়েট করে তৈরি করে তারপরে এটা আমরা বৈজ্ঞানিকভাবে চাষাবাদ করছি আর কি। আপনি এই মাছগুলো কোথায় বিক্রি করেন? অক্সিজেনের মাধ্যমে আমরা কেজি ভাবে, মানে 1-1 কেজিতে প্যাকেট করে করে ঢাকায় বিভিন্ন যে শপিং মল আছে, স্ট্যান্ডার্ড বাজার প্রক্রিয়া আছে, ওইটাতেও তারা কানেকশন করে এবং ভালো রেটের মাধ্যমে আমরা এগুলো বিক্রি করতে পারি। আপনার মাছের পেছনে ইনভেস্ট কেমন? 2-3 লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়। এতে বছর শেষে আমাদের 8-10 লক্ষ টাকা এইভাবে রেগুলার একটা ইনকাম আসে আর কি। ভাই, আপনি বলছিলেন যে এই পুকুরে আপনি প্রজননের জন্য মাছ চাষ করেন। এটাতে আমরা যে ব্রুড ফিশগুলো কানেকশন করি, এটা হচ্ছে সেপারেট করে আলাদা আলাদা করে মা মাছ, পুরুষ মাছ এগুলো আলাদা আলাদা করে তাদেরকে বিভিন্নভাবে সংরক্ষণ করা হয় এবং এই ক্ষেত্রে আমরা এই 2টা মাছকে সেপারেট করে দিই এবং পুকুর একদম পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে এটাকে আগামী দিনে বর্ষার সিজনে ডিম দেওয়ার জন্য উপযোগী করার জন্য বিভিন্ন ধরনের ভিটামিন ইউজ করি। একটা মাছ প্রজনন সক্ষম হতে আপনার কতদিন সময় লাগে? এটা আপনার বিভিন্ন প্রজাতির মাছের সময়কাল আছে, যেরকম আপনার একটা রুই মাছ 3 বছর পরে সে প্রজনন সক্ষম হয়, 3 মাস পরে সে ডিম দেওয়ার জন্য। অতএব প্রজনন সক্ষম হওয়ার জন্য 3টা বছর সময় লাগবে, তাকে পরিচর্যা করতে হবে। এতে আমাদের সুষ্ঠু সম্ভাবনা থাকবে যে একটা ভালো মাছ থেকে ভালো পোনা বা রেণু উৎপাদিত হবে। এক্ষেত্রে আপনার আমাদের কাতলা মাছ আছে, বিভিন্ন ধরনের কার্প জাতীয় মাছ আছে, যেমন কার্ফু, মৃগেল, রুই, এইগুলাতে বিভিন্ন মেয়াদে এই মাছগুলোকে সুন্দর পরিচর্যা এবং বাছাই করতে হয়। আপনার ইনব্রিডিং প্রবলেম আছে এই মাছগুলো ছাড়া।
হ্যাঁ, আপনি যে বললেন যে ইনব্লিডিং, এই বিষয়টা একটু বুঝায় বলবেন কি? এটা হচ্ছে যে রিসেন্ট আমাদের দেশে হ্যাচারি বিজনেস যারা করে তারা ব্যবসার স্বার্থে বিভিন্ন প্রজাতি নষ্ট করে দিচ্ছে। এই ক্ষেত্রে যেভাবে তারা মাছগুলা সংগ্রহ করে এটা হচ্ছে আপনার একই মা বাবা, অতএব একই মা মাছ এবং পুরুষ মাছ থেকে সংগৃহীত বাচ্চাগুলো আবার পর্যায়ক্রমে পরবর্তীতে হ্যাচারিতে ওঠে এবং এইগুলো আবার বিভিন্ন ধরনের প্রজননে যখন ব্যবহার হয় এইগুলোতে ইনব্রিডিং প্রবলেম হয়। আমাদের দেশের যে মাছের জেনুইন জাত আছে এই জাতগুলো নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা সতর্কতার সহিত নদী থেকে এবং নিজেদের উৎপাদিত মাছ থেকে মা মাছ এবং পুরুষ মাছ আলাদা আলাদা নির্বাচন করি, এতে আমাদের সঠিক ভালোভাবে সঠিক বোটটা নির্বাচন করা সম্ভব হয়। ভাই, একটা মাছ তো 3 বছর লাগে ডিম দিতে, তো ডিম দেওয়া শুরু করলে আপনি কতবার ডিম পান? এটা একটা মাছ আপনার 2-3টা সিজন, অর্থাৎ 2-3 বছর 2-3টা সিজন আমরা এটা নিতে পারি। আর এক একটা মাছ এক এক রকমের হয়, আমরা আরও একটু বেশি সময় ডিম নিতে পারি। যেরকম কাতলা মাছের সে বড় মাছগুলা যেগুলো আছে এগুলোর এক একটার আয়ু এক এক সময় একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সে প্রজনন সক্ষম থাকে। এই ক্ষেত্রে আমার যে সিস্টেমটা আছে ব্যবস্থাটা এটাই যে আমাদের হাতে এখানে মাছ ধরা হইতেছে, চলেন আমরা ওইখানে যাই আপনাকে টোটাল বিষয়টা বোঝায় দেখাইতে পারবো। এই যে সামনে আমাদের যে জালে মাছগুলো আসতেছে এগুলো আর একটা গভীর পুকুরে আমরা নিয়ে যাব এগুলোকে সংরক্ষণ করার জন্য। কিছুদিন পরে আবার এটাতে ব্যাক করে নিয়ে আসবো। তো পরিচর্যার জন্য আর একটা গভীর পুকুরে এই মাছগুলো নিয়ে যাব, চলেন এইগুলো আপনাকে দেখাই। ভাই, এই মাছগুলোর বয়স কত? এখানে বিভিন্ন বয়সের মাছ আছে। এই ক্ষেত্রে যে বড় কাতলা মাছ আছে এগুলা 5 বছর, ওই যে গ্রাস কার্প মাছ আছে এগুলা 3 বছর বয়সের হয় বিভিন্ন মেয়াদের। তো এটা আমরা বিভিন্নভাবে সংরক্ষণ করি। এই মাছগুলো থেকে কতবার করে আপনি ডিম পাইছেন? এইগুলা থেকে 1-2 সিজন নেওয়া হয়েছে, আর 1-2 বার হয়তো বা 3 বার নিতে পারবো। এই ক্ষেত্রে তারপরে এই মাছগুলাকে বাজারজাত করে ফেলতে হবে বা বাদ দিয়ে দিতে হবে। ডিম কিভাবে চেক করেন, বোঝেন কিভাবে? কাতলা মাছ আর এখন তো এইটার সিজন না, তো আপনাকে ডিমটা কিভাবে আমরা চেক করি মূলত হচ্ছে যে এই যে মাছের যে এই পালকটা আছে উপরের, এটা হ্যাঁ মাথার পাশে, এটাতে নিচে ধার ধার থাকে, এমনিতে ভালোভাবে চেনা যায়। যখন সিজন আসে এটা ধার ধার থাকে যেটা পুরুষ মাছ, আর ফিমেল মাছটাতে এটাতে এমনি ডিম আসলে এটা স্বাস্থ্য এবং অনেক সুন্দর দেখায়, তুলতুলে হয়ে যায় পেটটা। এই ক্ষেত্রে এটা নির্বাচন করা সহজ। ভাই, এই মাছটা থেকে কি আগে ডিম? এটাতে আমরা গত বছর এটা থেকে ডিম সংগ্রহ করেছি, কিন্তু ভালো প্রজনন সক্ষম হয়েছে। এই ক্ষেত্রে এই বছর এবং আগামী 1-2 সিজন এটা থেকে ডিম সংগ্রহ করা যাবে। আর এখন কি পেটে ডিম আছে? না, এখন পেটে ডিম নাই, আগামী আর কিছুদিন পরে আসবে। আচ্ছা, ভালো ডিম দেওয়া কিংবা বাচ্চা উৎপাদন কি ওজনের উপরও নির্ভর করে? হ্যাঁ, ওজনের উপর নির্ভর করে। একটা মাছের পরিপূর্ণতা তার ওজনের সাথে অবশ্যই নির্ভর করে। এটা কাতলা কার্প জাতীয় মাছের মধ্যে এটা কাতলা মাছ, তো এটা আপনার 5 কেজির উপরে হলে ভালো হয়, এর নিচে হলে এটার গুণগত মান ঠিক থাকবে না, কমে যায়। এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন আমার হাউসে এরকম আরও কিছু মাছ আছে। তো এখানে আমি বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের টেকনিশিয়ানের মাধ্যমে কীভাবে হ্যাচারিতে প্রজনন করি এটা আপনাকে দেখাতে পারবো। কষ্ট করে এখানে যদি চলে, মানে ওখানেও প্রজনন করার জন্য মাছ আছে? হ্যাঁ, এই প্রজাতির এই মাছ এখানে আছে। আমরা কিভাবে প্রজনন করি এটা আপনাকে এখানে দেখাতে পারবো আমি। চলেন যাই। কিভাবে ইনজেকশন করি এটা আমি আপনাকে দেখাচ্ছি। এখন তো সিজন না, জাস্ট কিভাবে করি এটা দেখানো যাবে। ভাই, এই যে পানিটা কেন দিচ্ছেন? এটা আপনার যে আমাদের স্রোতটা যে হয় নদীতে যে স্রোতটা হয় এটা তো এখানে সম্ভব না। কৃত্রিমভাবে এই স্পিডটা এখানে কন্টিনিউ করার জন্য এই শাওয়ারগুলো ইউজ করা হয়। আর যেহেতু সিজন না আপনাকে ওইভাবে দেখানো যাবে না। আমাদের মাছটা এইভাবে ধরার পরে এই জায়গাটাতে ইনজেকশন করা হয়। ইনজেকশনে আমরা পিজি অর্থাৎ মাঝের যে বীজ ওইটা দিয়ে আমরা ফিমেল মাছটাকে ইনজেকশন করি, মেলকেও ডোজ করি। এই ক্ষেত্রে পিজি, প্রেগনিল, এসএজি, প্রফিসি এই প্রেগনেন্সির ওষুধগুলোও ইউজ করা হয় মাছে। তো ওইটা টেকনিশিয়ান নির্ভর করে এই ক্ষেত্রে কতটুকু পুশ করা হবে এটার ওজনের উপর নির্ভর করে। তো এই ক্ষেত্রে আমি আপনাকে দেখাচ্ছি যে এখন এই মাছটা এখানে ইনজেকশন করার পরে এটা এখান থেকে ট্রান্সফার করে ওই হাউজে নিয়ে যাবে। আমি ওইটা আপনাকে দেখাচ্ছি। ভাই, মাছ এখানে আনার পরে কি করেন? এখানে আনার পরে 12 ঘন্টা পর্যন্ত এটাতে শাওয়ার দেওয়া হয়।
তো এই শাওয়ারের পরে যখন মাছটা ডিম দেওয়ার উপযোগী হয়, আমাদের যে টেকনিশিয়ান আছে এবং যারা অভিজ্ঞ আছে, যারা এটা থেকে ডিমটা সংগ্রহ করে, তারা এই মাছটাকে ধরে ডিমটা একটা বলে প্লেটে ওই যে এই ধরনের বলে কানেকশন করে আরেকটা হাউস থেকে মেল মাছটা দিয়া তারপর এটাতে যে মেল মাছের যে আপনার পাম্পটা আছে এই পাম্প দিয়ে মিক্সিং করে এই ডিমটা বোতলে রাখি। ওই প্রসেসটা আপনাকে দেখাচ্ছি কীভাবে ফ্লোয়িংয়ের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে একটা ডিম থেকে রেণু উৎপাদিত হয়। আপনার একটু কষ্ট করে উপরে উঠতে হবে টোটাল প্রক্রিয়াটা দেখার জন্য। ডিমটা এখান থেকে সংগ্রহ করে এখানে বোতলে আনা হয়। তো এখানে আপনার একটা কাপড় থাকে, এই কাপড়ের ভিত্তিতে এই ডিমটা হ্যাচ আউট হয় 72 ঘন্টার মধ্যে, একটা ডিম রেণুতে পরিণত হয়, একটা ছোট বাচ্চা একটা ডিম। এই ক্ষেত্রে আমাদের র্যান্ডম নিচ থেকে পানি আসে, আর পানি থেকে আস্তে আস্তে ডিম থেকে বাচ্চাটা হ্যাচ আউট হয়ে একটা রেণুতে রূপান্তরিত হয়, এবং 72 ঘন্টা পরে আমরা এই রেণুটা এখান থেকে ট্রান্সফার করে পাইপের মাধ্যমে হাউসগুলোতে ট্রান্সফার করে দিই, এবং 3-4 ঘন্টার মধ্যে এটা ডেলিভারি দেওয়ার মতো সক্ষমতা পায়। এর আগে শুনলাম যে আপনি বড় মাছ চাষ করে যে টাকা ইনভেস্ট করেন তার 2 গুণ 3 গুণ লাভ করেন। রেণুতে আপনার কেমন লাভ হয়? এটাতেও অর্ধেকের মতো লাভ হয়। এই ক্ষেত্রে আমাদের বছরে আপনার 4-5 লাখ টাকা এটা থেকেও সাপোর্ট আসে। ভাই, আমরা তো আপনার মাছ চাষ দেখলাম, রেণুপোনা উৎপাদন দেখলাম, এছাড়াও কি আপনার আর কিছু আছে? আদার্স কিছু আছে, যেমন এই যে ধানি জমি পাশে দেখতে পাচ্ছেন, ধান কাটা হয়ে গেছে যদিও। এই ধানি জমিগুলো ছাড়াও আমার একটা কলা বাগান আছে। চলেন দেখি আপনার কলা বাগানটাও ঘুরে। 80% বা 90% জমির উপরে এখানে আমাদের এই কলা বাগানটা। এখানে বিভিন্ন প্রজাতির কলা গাছ আছে, এতে সবরি কলা আছে, সাগর কলা আছে, বিরল প্রজাতির একটা নতুন আছে যে আমাদের দেশে সাধারণত এটা নাই সচরাচর, আপনিও দেখেছেন কিনা আমি জানি না। লাল কলা আছে একটা, এটাও এখানে চাষাবাদ হয়। বাৎসরিক আয় কেমন হয়? এটা থেকে আমাদের অ্যাভারেজে আপনার লাখ দেড়েক টাকা আসে। আর এটা তো অনুর্বর জমি, এখানে আপনার অন্য কিছু ফলানো যায় না, কলা গাছটা এতে অনেক সাপোর্ট করছে। এই ক্ষেত্রে কলাটা বাণিজ্যিকভাবে আরও ব্যাপকভাবে করা যায়, আরও বৈজ্ঞানিকভাবে চেষ্টা করলে। এই ক্ষেত্রে আমি যে রেজাল্টটা পাচ্ছি এটা অবশ্যই আমার আশা পূরণ করছে। যাদের বাড়ির আঙিনা এখনও পড়ে আছে কিংবা পতিত জমি পড়ে আছে, তারা আজই শুরু করুন। এ থেকে আপনার পরিবারের চাহিদা মিটিয়ে আপনি বাড়তি কিছু উপার্জন করতে পারবেন। কৃষক ভাই ও বোনেরা, এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন কৃষি সংবাদ। দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন। প্রথমেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। পরিবেশ দূষণ রোধে চুল্লিতে তামাক পাতা পোড়ানোয় কক্সবাজারে অভিযানে নেমেছেন আইন প্রয়োগকারী সংস্থা। বাগেরহাটে হোগলাপাটি তৈরি করে সচ্ছল কৃষক পরিবার। সাতক্ষীরায় বৃদ্ধি পাচ্ছে জৈব সারের ব্যবহার। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজারে প্রায় 2000 চুল্লিতে তামাক পাতা পোড়ানো হচ্ছে। পরিবেশ দূষণের পাশাপাশি এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে জেলার লক্ষাধিক শিশু। বিশেষজ্ঞরা মনে করেন এখনই এর প্রতিকার না করলে এলাকার পরিবেশ হবে দূষিত। বছর খানেক আগেও কক্সবাজারের কয়েক লাখ হেক্টর কৃষি জমিতে চাষ হতো বিভিন্ন ধরনের শাকসবজি, তবে এখন সেখানে তামাকের চাষ হচ্ছে। এমনকি বাড়ির উঠানেও চাষ হচ্ছে তামাক। পুরো এলাকা তামাক পোড়ানোর গন্ধে দূষিত হচ্ছে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের পাশেও রয়েছে তামাক পোড়ানোর চুল্লি। পুরো এলাকা ভরে যায়, আমাদের বিদ্যালয়ে আসতে সমস্যা হয়, আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। তামাকের যে প্রসেসিং গুলো করে আর কি, তখন আসলে এটার যে একটা গন্ধ বের হয়, সেটা আমাদের বাচ্চাদের জন্য আসলে খুবই ক্ষতিকর। তামাকের ক্ষতিকর প্রভাবে সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশুরা। বিভিন্ন সময় কাশি, অ্যাজমা জাতীয় সমস্যা এবং শ্বাসের সমস্যা
নিউমোনিয়া এবং বড়দের ক্ষেত্রে ফুসফুসের বিভিন্ন সমস্যা ও হৃদযন্ত্র এবং রক্তনালীর বিভিন্ন রকম সমস্যা হতে পারে। বেশি লাভের আশায় তামাক চাষের প্রতি ঝুঁকছেন বলে জানান কৃষকরা। তামাক চাষে লাভ হলে খাইতে পারি, ভরাইতে পারি। 40,000 টাকা ইনভেস্ট করি কানে প্রতি, ওখানে 60,000 টাকা ইনকাম করা যায়। স্বাস্থ্যের ক্ষতি হলেও আমাদের পেটের দায়ে ওটা করতে হয়। তামাক চাষে নিরুৎসাহিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। তামাক চাষে অনেক জায়গায় কিন্তু জমির উর্বরতা নষ্ট হচ্ছে। আর এখন কিন্তু যদি উন্নত কলা কৌশল প্রয়োগ করে কৃষকেরা যদি আগাম সবজি উৎপাদনের মাধ্যমে যেগুলো করে থাকে, এটা তামাকের চাইতে অনেক বেশি লাভজনক। শস্য চাষে সরকারি সহায়তা পেলে কৃষকরা তামাক চাষ থেকে সরে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। হোগলা পাটি তৈরি করে সচ্ছলতা এসেছে বাগেরহাটের গোটাপাড়া ইউনিয়নের অনেক পরিবারে। এখানকার তৈরি হোগলা পাটি সরবরাহ হচ্ছে দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে। সঠিক ব্যবস্থাপনায় শিল্প হতে পারে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম। হোগলা পাতা দিয়ে পাটি তৈরি করেন বাগেরহাটের গোটাপাড়া ইউনিয়নের পাতিলাখালী, বেতখালী ও গাবরখালী গ্রামের কয়েকশো মানুষ। প্রতিটি পাটি বাজারে বিক্রি হয় 40 থেকে 100 টাকায়। ওই ইউনিয়নের 3টি গ্রাম থেকে প্রতি মাসে 10 থেকে 12,000 পাটি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এই কাজ করে সচ্ছলতা এসেছে এখানকার অনেক পরিবারের। জন্মের পর থেকেই তো এই চাষের কাজই আমরা করি। এই ধরেন বাড়ির সংসারের যে কাজ কাম, তারপরে ছেলে মেয়ে সবকিছু সামলাই আমরা 2 থেকে 3টে চাষ করি। 2-3টে কাজের পাশাপাশি যা পারি তাই করি, এই দিয়ে আমাদের সংসার চলে। তবে হোগলার পাতার দাম বেড়ে যাওয়ায় কিছুটা সমস্যায় পড়েছেন বুননকারীরা। আমি বিনে সুদে আপনার একটা লোন চাই, সেলে আমি গাছিক বাতি কিনলে আমি বাঁচতে পারবো। আমরা কোনো অনুদান পাই না, বা সরকারের থেকে যদি আমাকে কোনো একটু সাহায্য করে তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারি। এ খাতে স্বল্প সুদে ঋণ সহায়তা প্রয়োজন বলে জানালেন বিসিক কর্মকর্তা। তারা সরকারের কর্তৃক যদি কোনো পৃষ্ঠপোষকতায় কোনো বিনা সুদে যদি কোনো লোন পাওয়া যায়, সেই লোনটা নিতে তারা আগ্রহী, এবং এই লোনটা যদি তারা পায় তাহলে তারা এই শিল্পকে আরও উন্নতি সাধন করে এবং বিদেশে রপ্তানির যোগ্য করতে পারবে বলে আমাকে জানা। শিল্পটিকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তা চেয়েছেন কারিগররা। সাতক্ষীরায় দিন দিন বাড়ছে জৈব সারের ব্যবহার। এই সার ব্যবহারে একদিকে খরচ কম হচ্ছে, অন্যদিকে উৎপাদনও হচ্ছে ভালো। আর এজন্য কৃষকদের বেশি বেশি জৈব সার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন স্থানীয় কৃষি বিভাগ। কেঁচো কম্পোস্ট নতুন ধরনের একটি জৈব সার। জমির উর্বরতা বাড়াতে এই সারের ব্যবহার দিন দিন বাড়ছে। লতাপাতা, গোবর ও পচনশীল আবর্জনা দিয়ে তৈরি করা হয় এই জৈব সার। সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে ব্যাপকভাবে এই সার উৎপাদন করা হচ্ছে। স্থানীয়ভাবে এই সার কেঁচো সার নামে পরিচিত। রাসায়নিক সারের তুলনায় এতে খরচও কম। গোবর থেকে কেঁচো খাইয়ে এই সারটা উৎপাদন করে, আর কেঁচোর যে রস থাকে গায়ে, ওই রসটাও ওই গোবরের সাথে ওই যে ওর যে মানে বিষটা যেটা কম্পোস্ট, ওর সাথে মিশে যায়। মিশে যাওয়ার পরে এই সারটা একটু উন্নত মানের সার তৈরি হয়। সারও তুলেছি, প্রায় বস্তা দিয়ে সার তোলা পড়েছে, এখনো ওই আধা বস্তা মতন সার আছে। আর হ্যাঁ, আর আমাদের এই সবজি লাগানোর জন্য প্রায় 15-20 কেজি মতন ব্যবহার করেছি। স্থানীয় কৃষি কর্মকর্তারা রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে ভার্মি কম্পোস্ট উৎপাদনের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। সাতক্ষীরা জেলার সকল উপজেলাতেই এই উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। অন্যান্য সারের চেয়ে এই সার ব্যবহারের ফসল ভালো হয়, বাণিজ্যিকভাবেও কেঁচো সারের উৎপাদন বেড়েছে। আগামী দিনে বাংলার কৃষিতে জৈব সারের ব্যবহার নিশ্চিত হোক, ফল ফসলের উৎপাদন যাক বেড়ে। এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01709662063 এই নম্বরে। আজকে সারাটা দিন কাটালাম একজন সফল কৃষকের সাথে। এ মৌসুমের ধান কাটা শেষ, তাই কৃষকের হাতে রয়েছে কিছুটা অবসর সময়। সেই অবসর সময়ে তারা খুঁজছে বিনোদন।
আর বিনোদনের মাধ্যম হিসেবে তারা বেছে নিয়েছে যাত্রাপালা। আপনাদেরকে সেই যাত্রাপালার কিছুটা অংশ আমরা দেখাবো। তার আগে আমি আফরিন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমাদের আজকের নাটক একটি পয়সা। কি বলছিলে দাদা? কই দেখি। তা হোক, দাও না একবার। তবু আমি দেখবো দাদা তুমি দেবে কি না। দেবে না? দেবে না? হাত আমি ফুলের মালা দিয়ে বেঁধে দিলাম।